নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। আরজি করে মহিলা চিকিৎসক পড়ুয়া রহস্য মৃত্যুর ঘটনায় চারতলা সেমিনার হলে দেহ উদ্ধার। গলা টিপে খুন করা হয়ে থাকতে পারে বলে ময়না তদন্তের পর প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পুলিশের তরফ থেকে। কিন্তু কি করে এই ঘটনা ঘটলো, এই পুরো বিষয় এখনো পর্যন্ত কি তথ্য উঠে আসছে এবং তারই সঙ্গে নিরাপত্তা নিয়ে কি প্রশ্ন উঠছে না, এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এবং তারই সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে আমাদের অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কৌশিক বিশ্বাস, রয়েছেন বিজেপির তরফ থেকে অর্চনা মজুমদার, রয়েছেন সিপিআইএম এর তরফ থেকে শতরূপ ঘোষ, এছাড়া রয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস এবং রয়েছেন ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞ শোভন কুমার দাস এবং রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। অবশ্যই করে আলোচনায় আসবো, কিন্তু প্রথমেই আমরা যেদিকে নজর রাখবো, অর্থাৎ এখনো পর্যন্ত কি কি আপডেট, কি কি তথ্য উঠে আসছে জানতে সরাসরি আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্রের কাছে। পিয়ালি, এখনো পর্যন্ত আপডেট কি? প্রশ্ন কি উঠছে না নিরাপত্তার গাফিলতি নিয়ে এবং তারই সঙ্গে সন্দেহের তীর কোন দিকে? একেবারে দেখো, প্রথম তোমাকে আপডেটটা দিয়ে রাখি। কিছুক্ষণ আগে ময়নাতদন্ত শেষ হয়েছে। সেই ময়নাতদন্তের প্রাথমিক ওপিনিয়ন সেটা ইতিমধ্যেই চিকিৎসকরা কিন্তু তারা পেয়েছেন এবং আমরা প্রাথমিকভাবে যে সূত্র মারফত যে তথ্য পাচ্ছি, রাত্রি 3টে থেকে 6টার মধ্যে এই ঘটনা ঘটে। ওই তরুণীর শরীরের ডান দিকের হাড় একটি ভাঙা রয়েছে। সাধারণত শ্বাসরোধজনিতভাবে শ্বাসরোধ করে যদি কাউকে খুন করা হয়, অর্থাৎ যদি স্মদারিং করা হয় বা স্ট্র্যাঙ্গুলেশন করা হয়, তাহলে কিন্তু গলার হাড় ভাঙার সম্ভাবনা থাকে। সেই জায়গা থেকে এটা খুন বলে কিন্তু আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। তার পাশাপাশি তার নাক এবং মুখেও রক্তের দাগ পাওয়া গিয়েছে। ফলে খুনের বিষয়টা কিন্তু অনেকটাই নিশ্চিত হয়েছে, যদিও এখনো পর্যন্ত পুলিশ সূত্র থেকে অফিসিয়ালি এই বিষয়ে কিছু জানানো হয়নি। হাসপাতালের যিনি প্রিন্সিপাল রয়েছেন তিনি এই বিষয়ে সাংবাদিক বৈঠক করতে পারেন। এবং দ্বিতীয় যে প্রশ্নটা তুমি করছিলে সেটা হচ্ছে যে হাসপাতালের নিরাপত্তা। আমরা দেখছিলাম একাধিক পড়ুয়া তারা আমাদের সঙ্গে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কথা না বললেও তারা যে বিষয়টা নিয়ে প্রশ্ন তুলছিল যে হাসপাতালে নিরাপত্তা, বিশেষ করে রাত্রিবেলা, সেটা মহিলা হতে পারে, সেটা যে কোনো পুরুষ, যারা চিকিৎসক রয়েছে, পিজিটি যারা রয়েছে, তারা যখন ডিউটিতে থাকে তাদের কোনো রকম নিরাপত্তার কোনো রকম ব্যবস্থা থাকে না। এবং তারা যেটা বলছেন যে হাসপাতালে যারা আধিকারিকরা রয়েছে, প্রিন্সিপাল রয়েছে, তারা নিরাপত্তা রক্ষীদের নিয়ে ঘোরে, কিন্তু রাতের বেলা যারা ডিউটি করেন তাদের কোনো রকম নিরাপত্তা থাকে না এবং নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। বিশেষ করে মাস তিনেক আগের একটি ঘটনা, যেটা এখন হাসপাতালের অনেকে দাবি করছে, যদিও তার সত্যতা কতটা এখনো পর্যন্ত অনেক স্টুডেন্টরা বলছে যে তারাও সেটা শুনেছিলেন যে একজন রোগীর পরিবার রাত্রিবেলা একজন মহিলা যিনি চিকিৎসক ছিলেন তার হাত ধরে টানাটানি করেছিলেন। এরকম ঘটনা আগেও অতীতে ঘটেছিল। এরকম এখন বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে, যদিও সেটা নিয়ে কোনো রকম অভিযোগ হয়েছিল কিনা এখনো পর্যন্ত সেটা তারা জানাচ্ছেন না। কিন্তু খুব স্বাভাবিকভাবে হাসপাতালের ভেতরে সেমিনার হলের মধ্যে এবং তৃণমূল কংগ্রেসের এমএলএ, পানিহাটির এমএলএ যেখানে এই ছাত্রীর বাড়ি, তিনি নিজে জানাচ্ছেন এটা খুনের ঘটনা, সেটা নিয়ে তার কোনো সন্দেহ নেই এবং এটা তিনি বলছেন একেবারে পিয়ালি যে কথা ইতিমধ্যেই বলছে সেই জায়গাতেই প্রশ্ন, অর্থাৎ নিরাপত্তা প্রসঙ্গে ইতিমধ্যেই প্রশ্ন কিন্তু উঠছে। আসবো এই নিয়ে আলোচনা, কিন্তু তার আগে ওই ছাত্রীর বাবা মা তারা কি বলেছেন শোনাবো। কিছু বলেনি আমাদের এখনো। আমার মেয়ে ওরকমই না, আমার মেয়েকে খুন করেছে। আমার মেয়ের মতো ভালো মেয়ে হয় না। একদম এখানে অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে, চশমাটা ভেঙে গেছে, গায়ে কোনো ইয়েই ছিল না, কাপড় ছিল না, কোনো সিসিটিভি ক্যামেরা নেই ভেতরে। আর ঠিক এই নিয়ে আলোচনা করবে এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথিদের কাছে। শোভন বাবুর কাছে প্রথমে যাব। শোভন বাবু, এখনো পর্যন্ত যা তথ্য উঠে আসছে, অর্থাৎ রাত 3টে থেকে ভোর 6টার মধ্যে এই ঘটনা ঘটতে পারে এবং তারই সঙ্গে হাড় ভাঙার প্রসঙ্গ আসছে, নাকে মুখে রক্তের দাগ রয়েছে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, সঙ্গে গলার হাড় ভাঙার সম্ভাবনার কথা বলা হচ্ছে। যদি হাত দিয়ে গলা টিপে খুন করা হয় তবে আপনার কি মনে হয়? যা রিপোর্ট আপনাদের থেকে আমি শুনছি, এটা যদি ফাইন্ডিংস হয়ে থাকে 3টে থেকে 6টা, এটা এই সময়টা বলে দেওয়ার জন্য আরও কিছু ফাইন্ডিংসের দরকার হয়, কিন্তু সেটা আমার কাছে নেই। তো ডাক্তারদের ওপিনিয়ন যখন হয়েছে 3টে থেকে 6টা, তাদের কাছে নিশ্চয়ই সে ফাইন্ডিংস আছে। তারপরে যেটা বলছি যে গলার হাড় ভাঙা, বিভিন্ন কারণে গলার হাড় ভাঙতে পারে, শুধু একটা কারণেই নয়। তার মধ্যে ডেফিনেটলি একটা কারণ আছে, যেটা হচ্ছে থ্রটলিং বা গলা টিপে, যারা হাত দিয়ে গলা টিপে, সেখান থেকে কিন্তু এই গলার হাড়ের একটা বিশেষ নাম আছে হাইওয়ে। এই মুহূর্তের আপডেট যেটা আমরা পাচ্ছি, গলা টিপে শ্বাস রোধ করে খুন করা হয়েছে বলেই আপডেট পাওয়া যাচ্ছে। বলুন শোভন বাবু। ঠিক ঠিক ঠিক
সেটাই কারণ যে ফাইন্ডিংসটা পাওয়া যাচ্ছে, যারা আপনাদের কাছ থেকে যেটা জানতে পারছি, সেটাতে সত্যিই বলা যায় যে এটা গলা টেপার ব্যাপার হতে পারে, কিন্তু গলা যদি টিপতে হয় তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু ফাইন্ডিংস পাওয়া যায় পোস্টমর্টেম পরীক্ষা করার সময়। সেটা তো আমরা এখনও জানতে পারিনি। তো গলা টিপার ব্যাপারটা ডেফিনেটলি গলা টিপে মারার সময় এই গলার হাড় ভাঙার পসিবিলিটিটা খুবই থাকে, হ্যাঁ, বিশেষ করে এই ক্ষেত্রে। সুতরাং এখানে সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং তারপরে বাকি তো অন্যান্য অনেকগুলো জিনিস আছে, সেগুলো তারা দেখেছেন, সেগুলো নিশ্চয়ই নোট করেছেন, সেগুলো নিশ্চয়ই রিপোর্টে আসবে, তখন এটা ব্যাপারটা আরও বেশি পরিষ্কার করে জানা যাবে। কিন্তু এটা তো সঠিক যে গলার হাড় ভেঙে যাওয়ার একটা কারণ থ্রটলিং, গলা টিপে মারা। অপেক্ষা করব আরো বিস্তারিত তথ্যের জন্য। সত্যজিৎ বাবু এখানেই আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র যে কথা বলছিল, এবং ছাত্রছাত্রী এবং তার সঙ্গে চিকিৎসক যারা, তাদের বক্তব্য অবশ্যই করে তুলে ধরবো, কিন্তু প্রশ্ন কি এখানে উঠে আসছে না, নজরদারির অভাব এবং সাধারণ মানুষ থেকে চিকিৎসকরা কোথাও একটা নিরাপত্তাহীনতায় ভুগছে এক্ষেত্রে এই ঘটনায়? দেখুন, আপনার মুখের কথাটা সত্যি সত্যি সত্য। একটু নজরদারির অভাব তো রয়েছে, নাহলে এত বড় ঘটনা, এরকম একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল কিভাবে। আমি আপনাদের জ্ঞাতার্থে একটু বলি, 95, 96, 97 আমি অফিসার ইনচার্জ চিতপুর পুলিশ স্টেশন ছিলাম। তখন আরজিকরটা চিতপুর থানার মধ্যেই ছিল। সেখানে আমাদের একটা আউটপোস্ট আছে, কিন্তু সেই আউটপোস্টটা হচ্ছে পুলিশ আউটপোস্ট আছে, সেটা নিরাপত্তার জন্য ডাক্তার যারা এমার্জেন্সিতে আছেন এবং যে কোনো কারণে যদি কোনো সময় ডাক্তার পুলিশ দরকার পড়ে, ওই আউটপোস্ট থেকে পুলিশ দেওয়া হয়, এবং ইট ইজ ভেরি নিয়ারার। আর এখন তো ওটা টালা থানার মধ্যে ভাগ হয়ে গেছে। তো সুতরাং এই একটা ব্যাপার আছে যে কিছু পুলিশ আছে ওখানে, কিন্তু যেখানটায় ঘটনাটা হয়েছে একটু নজরদারির অভাব। এই জন্য বলছি আপনাকে, দেখুন, যেখানে মহিলা চিকিৎসকরা কিংবা আমাদের চিকিৎসক সাহেবরা থাকবেন, কিংবা রেস্ট নেবেন, কিংবা পড়াশোনা করবেন, সেখানে তার বাইরে এবং ভিতরে আমার থাকাকালীনই আমরা স্পেসিফিক করে দিয়েছিলাম যে ভালো ক্লোজ সার্কিট টিভি দিতে হবে, এমন সিসিটিভি থাকতে হবে, মনিটরিং করতে হবে। সেই মনিটরিং সিসিটিভিতে পুরো ছবিগুলো আসবে যে কারা কারা ওই দরজার সামনে দিয়ে সামনে দিয়ে হাঁটছে, কারা কারা ঢুকছে, ইনক্লুডিং তাদের প্রত্যেকটা ছবিগুলো যেন সামনে থেকে ঢোকানো যায়। অবশ্যই সত্যজিৎ বাবু, সিসিটিভির প্রসঙ্গে আমরা আসার চেষ্টা করবো। আপনি একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছেন, আমরা একটুখানি শুনে নেব। কলকাতার পুলিশ কমিশনার এই ঘটনার পরপরই তিনিও ছুটে যান। তিনি পুরো বিষয় সম্পর্কে ঠিক কি বলেছিলেন আমাদেরকে শোনাবো। একটা আনফরচুনেট ইনসিডেন্ট হয়েছে। মমিতা দেবনাথ, সেকেন্ড ইয়ার পিজি স্টুডেন্ট, ওনার ডেথ হয়েছে। ইনভেস্টিগেশন আমরা করছি, আর যা সম্ভব প্রয়োজন প্রত্যেকটা স্টেপস না হচ্ছে। থ্যাংক ইউ। আর এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, ময়না তদন্তের পর এই মুহূর্তে ওই ছাত্রীকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অত্যন্ত দুঃখজনক ঘটনা, এবং যেই ঘটনা নিয়ে পুরো বিষয়ে বিস্তারিত তথ্য, এবং তারই সঙ্গে কিন্তু বারবার করে প্রশ্ন উঠে আসছে নিরাপত্তার বিষয়ে। ডক্টর বিশ্বাস, আপনার কাছে যে প্রসঙ্গটা নিয়ে আসবো, এক তো মানুষের নিরাপত্তা কোথায়? এইরকম একটা ঘটনা, সরকারি হাসপাতাল যেখানে সাধারণ মানুষ চিকিৎসা করানোর জন্য যান, সেখানে চিকিৎসক তিনি জানেন তার ডিউটি আওয়ার এবং কোথায় গিয়ে রাতে বিশ্রাম নিতে হবে, অন্যান্যরাও নিশ্চয়ই জানেন। আপনি নিজে চিকিৎসক, আপনি নিজে এই ফেজগুলো দিয়ে এসেছেন, কোথাও কি মনে হচ্ছে না সেই জায়গায় প্রশ্ন উঠছে? দেখুন, প্রথমেই বলি, আজকে যে আরজি করে একটি অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা ঘটেছে। একটি সেকেন্ড ইয়ারের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চেস্ট মেডিসিনের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। আমরা অত্যন্ত দুঃখিত এবং তার পরিবারের সহিত সমব্যথী। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি বলছি, দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আমরা চাই অতি দ্রুত এই ঘটনার তদন্ত হোক এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, এই দাবিটা আমরা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিজে ওই শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং আশ্বস্ত করেছেন অতি দ্রুত তদন্ত করে কঠোরতম শাস্তির ব্যবস্থা হবে। এবার নিরাপত্তার যে প্রশ্নের কথাটা বলা হচ্ছে, এই স্পেসিফিক কেসে নিরাপত্তার কোনো গাফিলতি ছিল কিনা সেটাও নিশ্চিত করেই তদন্ত করে দেখা হোক, এবং যদি কোথাও দেখা যায় যে নিরাপত্তার গাফিলতি ছিল, যার জন্য নিরাপত্তার গাফিলতি ছিল, তারও কঠোর শাস্তি হওয়া উচিত। আরও দুটো কথা আমি বলবো। আরজিকরের মধ্যে, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একটা পুলিশ আউটপোস্ট আছে। এছাড়াও আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, ফর দ্যাট ম্যাটার সমস্ত বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু 24 ঘন্টায় নিরাপত্তা রক্ষীরাও পোস্টেড থাকেন। এবার সিসিটিভিটা কাজ করেছিল কিনা, সেখানে নিরাপত্তার কোনো স্পেসিফিক গাফিলতি ছিল কিনা, আমরাও কিন্তু দাবি তুলছি এগুলো সব তদন্ত করে দেখা হোক এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত থেকে দ্রুত কঠোরতম শাস্তি দেওয়া হোক, এই দাবিটা আমরাও করছি। 17
দেখুন, আমি প্রথমেই একটা কথা বলি, যে অবস্থায় মৃতদেহটি পাওয়া গেছে এবং এই মেয়েটির মায়ের থেকেও আমরা এক্ষুনি যে বর্ণনাটা শুনলাম যে প্রায় অর্ধনগ্ন অবস্থায় পাওয়া গেছে, আমার মাথায় ঢুকছে না একজন মানুষ যিনি কলকাতা পুলিশের কমিশনার কি করে তার নামটা উচ্চারণ করলেন ক্যামেরার সামনে। এটা একটা অত্যন্ত এটা আমাদের দেশের আইন, সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে যে কোনো রকমভাবে কোনো যৌন অত্যাচারের ন্যূনতম সম্ভাবনা যেখানে আছে সেখানে ভিকটিমের নাম মুখে আনা যাবে না, প্রকাশ্যে আনা যাবে না, তার আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না। এই লোকটা কলকাতার পুলিশের কমিশনার, কোনো পাড়ার চ্যাংড়া ছেলে করলো না এটা। এর থেকে বোঝা যায় আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা কাদের হাতে দিয়ে আমরা নিশ্চিন্তে রয়েছি বা থাকতে বাধ্য হচ্ছি। দেখুন, এই ঘটনাটায় ঘটাতে বা সামনে আসায় আমার বিশ্বাস আমরা বিরোধী হতে পারি, যারা শাসক দলের সমর্থক আছেন কি কর্মী আছেন তারা সবাই সমানভাবে ব্যথিত। কেউই কোনো সুস্থ মানুষ চাইতে পারেন না যে এরকম কোনো ঘটনা ঘটুক, কিন্তু সেইটা বলেই তো থেমে গেলে আমাদেরকে হবে না। আমি একটা কথা মনে করাই, শিলাদিত্য, তোমার মনে থাকবে 2019 সালে যখন SSKM-এর একটা ঘটনাকে কেন্দ্র করে ডাক্তারদের বিক্ষোভ চলছিল, দীর্ঘদিন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ইত্যাদি চললো, তারপরে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর একটা বৈঠক হয় যেখান থেকে সেই বিক্ষোভ ওঠে এবং কতগুলো সমাধান সূত্র বার করা হয়। সেখানে একটা অন্যতম দাবি ছিল ডাক্তারদের, প্রধানতম দাবি ছিল এবং মুখ্যমন্ত্রী সেটাকে গ্যারেন্টি দিয়েছিলেন, তা হচ্ছে বিশেষ করে সরকারি মেডিকেল কলেজগুলোতে বিশেষ করে রাত্রির বেলা ডাক্তারদের নিরাপত্তা এবং জুনিয়র ডাক্তারদের RMOদের তাদের নিরাপত্তা। আমাদের মনে আছে আজকে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে হয়তো সিসিটিভি চলছিল না ইত্যাদি, এটা আমাদের রাজ্যের বলো কি দেশের বলো এটা দুর্ভাগ্য। যখন কোনো ঘটনা ঘটে যায় এবং তার সিসিটিভি ফুটেজ পাওয়া যায় না, তখনই আমরা জানতে পারি যে সেখানকার সিসিটিভিটা চলছে না। তার আগে পর্যন্ত সিসিটিভিটাকে একটা ঘর সাজানোর ফার্নিচারের মতো করে ব্যবহার করা হয়। আজকে ধরো 7-এর দশকে কি 8-এর দশকে বিজ্ঞান প্রযুক্তি আমাদের হাতে যে হাতিয়ারটাকে দেয়নি, আজকে 2024 সালে বিজ্ঞান প্রযুক্তি আমাদের হাতে সেই রকম অনেক হাতিয়ার দিয়েছে। সেইটাকে যদি আমরা ব্যবহার না করি, কাজে না লাগাই, তাহলে তার দায়টা কে নেবে? মনিটরিং হয়েছে কিনা সেটাও একটা এবং প্রশ্ন। আমাদের এইটুকুই আবেদন থাকবে, আমাদের এইটুকুই আবেদন থাকবে, দেখো কোনো রকমভাবে যারা অপরাধী আছে তাদেরকে আড়াল করার কোনো রকম চেষ্টা, আমার বিশ্বাস কোনো তৃণমূলের সমর্থকও চাইবেন না সেটা করা হোক, কিন্তু কোনোভাবে ব্যবস্থার মধ্যে, প্রক্রিয়ার মধ্যে কোনো বড় ঘটনাকে ছোট করে, আজকে যে প্রশ্নগুলো উঠছে, যে প্রশ্ন খালি একজন ব্যক্তির নয়, একটুখানি আটকাচ্ছে। এই মুহূর্তে একটা বিক্ষোভের ছবি আরজি করের সামনে উঠে আসছে। যখন ওই ছাত্রীর দেহ বের করে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় একটা বিক্ষোভের পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা একটু ছবিটা তুলে ধরছি আপনাদের সামনে। আমরা দেখতে পাচ্ছি মীনাক্ষী মুখোপাধ্যায়, CPIM নেত্রী, উপস্থিত রয়েছেন এই মুহূর্তে, সেই ছবিও দেখতে পাচ্ছি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবিও কিন্তু উঠে আসছে। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে, কি বক্তব্য আমাদের প্রতিনিধি রয়েছে অবশ্যই করে আমরা জানার চেষ্টা করবো। অর্চনাদি, প্রশ্ন যেটা উঠছে এই মুহূর্তে নিরাপত্তার বিষয়, কি বলবেন? দেখুন, আমি ঘটনাস্থল থেকেই আসছি। আপনি গেছিলেন? আমি 2টো থেকেই ছিলাম, আপনারা বাইট ফাইটও দেখেছেন। এতক্ষণ এখানে আসতে দেরি হলো, ওখান থেকেই আসছি। আমি ওখানে প্রথম থেকেই ছিলাম। পুলিশ কর্তাদের কথা বলুন, যাই বলুন, আমি আশ্চর্য হয়ে গেলাম। পুলিশের কমিশনার উনি যখন সেমিনার রুমে বডিটার এক্সামিনেশন করছেন, তখন শাসক দলের MLA এবং অন্যান্য নেতারা তারা সেখানে উপস্থিত, যেটা থাকার কথা নয়। আমি অবশ্য একজন ডাক্তার হিসেবে পারমিশন নিয়ে ঢুকেছিলাম। 2 নম্বর, ওখানে আমি পড়াশুনো একটা সময় করেছি কিছুটা। এখানে উনি বললেন, একটি মেয়ে, নামটা ধরেই বললেন, যেটা শতরূপ বলল, উনি বললেন মারা গেছে। উনি বললেন না মেয়েটি ডাক্তার, মেয়েটি একবার নিট ক্লিয়ার করেছে, আবার সেকেন্ডবার ক্লিয়ার করে পোস্ট গ্রাজুয়েশন পেয়েছে এবং সেখানে সে 2nd ইয়ারের PGT, এবং সে মেয়েটিকে নগ্ন অবস্থায় শরীরে আঘাতের চিহ্ন সমেত তার মৃত্যু হয়েছে। সে কথা কিন্তু চেপে গেলেন। এটা কমিশনারের কাজ নয়। তা এখান থেকেই আমরা বুঝতে, ওখানকার যে প্রিন্সিপাল কোনো অবস্থাতে কোনো রকম কোঅপারেশনের ধারে কাছে যাচ্ছেন না। প্রথম একদম 2টো 3টে 4টে 5টা 6টা প্রতিটি মোমেন্টে ওটা নোটিস করা যাচ্ছিল। যাই হোক, ঘটনাটা ঘটেছে, একটা পোস্টমর্টম হবে, বডি হ্যান্ডওভার হবে। আমরা এর মধ্যে গিয়ে হাজির হয়েছি, কারণ যতই হোক দিনের শেষে আমি একজন ডাক্তার, পশ্চিমবঙ্গে পড়াশোনা করা, এই মেডিকেল কলেজগুলো থেকে পাশ করা, এখানেই নাইট ডিউটি করা, এখানেই জীবনের অর্ধেক কাটিয়ে দেওয়া, সেই জায়গার থেকে আজকে রাজনীতির এই জায়গায় আসা হয়েছে। এই দুঃখ, এই ব্যথা, এইগুলো ভাষায় বলতে পারবো না, কিন্তু আমি ছুটেছিলাম, গিয়ে আমি যেটা দেখলাম যে কিছু একটা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কি না, একটা কলেজ
মেডিকেল কলেজের হাসপাতাল, তার 4 তলায় একটা মানুষ যদি তার বাড়ির লোককে দেখতে যায়, তাকে কিন্তু দারোয়ান আটকাবে, তারপর আরেক জায়গায় আটকাবে, সিকিউরিটি চেকিং। সে 4 তলায় উঠতেই পারবে না, লিফটেও উঠতে পারবে না। সেখানে সে উঠলো কি করে? বাইরের লোক নিশ্চয়ই করেনি। 2 নাম্বার, আপনার প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরায় মোড়া। আপনার পার্টিকুলারলি ওই 4 তলার 4th ফ্লোরে যে জায়গায় সেমিনার রুম ডিপার্টমেন্টের, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের, সেইটা কি করে ওই জায়গার ভেতরে মানলাম আমি সিসিটিভি নেই, বাইরে করিডোরের যে সিসিটিভি সেগুলো অকেজো কি করে? নিশ্চয়ই তদন্ত হচ্ছে, নিশ্চয়ই খতিয়ে দেখা হবে। একটু যদি আমি যেটা আমার পার্সোনাল যে আমার দেখে যে আমার অভিজ্ঞতা সেটা গেল, তারপরে ঠিক বডি নিয়ে গেল আমাদের সামনেই, ওই স্পটটা দেখা হলো যেই সেমিনার রুমে পাওয়া গেছে। তারপরেই বডিটাকে পুলিশের একদম বড় বড় 3-4 জন কর্তা, ডিসি নর্থ, ডিসি সাউথ থেকে শুরু করে সিপি, প্রত্যেকে যেভাবে করে নিয়ে গেলেন মর্গে, মর্চুয়ারিতে শুরু করতে দিল। ঠিক 10 থেকে 12 মিনিটের মধ্যে তারা তড়িঘড়ি করে ভিসারাগুলো আলাদা করে বডি ডিসপোজ অফ করে তারা বার্ন করতে গেলেন। ইন দ্য মিন টাইম আমরা পৌঁছে গেছিলাম, আমাদের কৌস্তব একজন অ্যাডভোকেট আছেন, উনি কিন্তু আপনার এই তথ্য আমাদের কাছে কোথাও নেই, এই তথ্য আপনি দিচ্ছেন, আপনি বলছেন, আমি সেটাই বলছি। এই দায় আপনার। আমাকে একটু আমরা চিফ জাস্টিসের কাছে আমাদের একটা স্পেশাল করে এই বডিটার সেকেন্ড পোস্টমর্টমের প্রেয়ার করা হলো। আপনি বিশ্বাস করবেন না, আমি যেটা নিজের চোখে দেখলাম যে কিছুক্ষণের মধ্যেই বডিটাকে ঢুকিয়ে নিয়ে ভেতরে গিয়ে আবার নতুন করে কাগজপত্র তৈরি করা শুরু হলো। হোয়াট ইজ দিস? আজকে পশ্চিমবঙ্গের মহিলা, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু এই যে মা বলল আমার মেয়েকে এত ভালো মেয়ে হয় না, সত্যি সত্যি যে মেয়েটা দুটো নিট ক্লিয়ার করে তার মতো মেধাবী মেয়ে হয় না, তার জীবনটা উৎসর্গীকৃত। আজকে তার বাবা মার একমাত্র সন্তান, তার বিশাল কেরিয়ার শুরুতেই শেষ হয়ে গেল। এই যে হলো, এর জন্য দায়ী কে? এর জন্য সিস্টেম দায়ী না। এই আরজিকর 100 বছরের পুরনো হাসপাতাল, আমাদের মতো হাজার হাজার ডাক্তার তৈরি হয়েছে, তাহলে এর জন্য দায়ী কে? এর জন্য কি আপনার অ্যাডমিনিস্ট্রেশনের ওদের তদারকি বা তাদের দেখাশোনা দেখভাল করা দায়ী? দায়ী না, অনেকগুলো দায়ী হলো রাজনীতিকরণ। আমাকে লাস্ট মিনিট বলতে দিন, প্লিজ আমি অরিন্দমবাবুর কাছে এখনো যেতে পারি। আমি অবশ্যই কোনো আমরা আলোচনা তো করছি, কিন্তু এই নিরাপত্তা নিয়ে এই নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠছে সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসক পড়ুয়ারা তারা কি বলেছেন, তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। তারাও কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন, শোনাবো। আমরা এটার ফেয়ার জাজমেন্ট চাই। আমরা আজকে বিএসসি নার্সিং পড়ছি, একটা ডক্টরের আজকে এরকম মানে পিজিডির এরকম ধর্ষণ হয়েছে, কি গ্যারান্টি আছে পরে আমরা যখন নাইট ডিউটি করব তখন যে আমাদের সাথে এরকম হবে না, তখন এটা কি গ্যারান্টি আছে? বিবিএসসি যারা স্টুডেন্ট আছে তারা কথা বলার প্রথমে চেষ্টা করেছিল, সেখানে কথা বলতে দেওয়া হয়নি এবং পরবর্তী সময়ে প্রেসারাইজড করার পরে কথা বলতে প্রিন্সিপাল রাজি হয়েছেন এবং আমরা চাই প্রিন্সিপাল ছাড়া নিরপেক্ষ তদন্ত হোক। প্রিন্সিপাল ছাড়া কেন? প্রিন্সিপালকে কেন রাখতে চাইছেন না? প্রিন্সিপাল অনেকবারই আগে হয়েছে, এখনও হয়েছে, কারণ তিনি যদি সত্যি চাইতেন তাহলে প্রথমেই তিনি সমস্ত ছাত্রছাত্রীদের দাবি মানতেন, রাজি হতেন, সেটা তিনি করেননি। তাই আমরা নিরপেক্ষ দাবির জন্য, নিরপেক্ষ তদন্তের জন্য চাই না যে প্রিন্সিপাল এর মধ্যে থাকুন। মানে একটা অন ডিউটি ডক্টরের সাথে এই জিনিসটা হচ্ছে, সে এত বড় একটা ডক্টর, সেইখানে তাকে এইভাবে ধর্ষণ করে খুন করা হচ্ছে, ঢাকা চাপা দেওয়ার চেষ্টা করছে। এখনো সকালে আমরা যখন ওয়ার্ডে ছিলাম তখন আমরা খবর পেয়েছিলাম প্রথম সুইসাইড, তারপর থেকে এই প্রশ্নটা ধর্ষণে গিয়ে থামলো কেন? যদি ধর্ষণই হয়ে থাকে তাহলে প্রথমে কেন জানা যায়নি, প্রথমে কেন সুইসাইড বলা হয়েছিল? তাহলে নিশ্চয়ই কিছু একটা লোকানোর চেষ্টা করছে। অরিন্দমবাবু, পেশাগত দিক থেকে মানে এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন তার মধ্যে অনেকেই চিকিৎসক আর কি, আপনাদের সবাইকে এই ফেজগুলো দিয়ে যেতে হয়েছে, কিন্তু এরকম একটা ঘটনা কোথাও কি নাড়িয়ে দিচ্ছে না, কোথাও কি চিন্তার জায়গা তৈরি করছে না? দেখুন, সত্যি কথা খুবই চিন্তার বিষয়। যারা বাড়িতে এখন মেয়েদেরকে পাঠাবে হাসপাতালে রাত্রিবেলা ডিউটি করতে, প্রত্যেক বাবা মার পক্ষে এখন প্যালপিটেশন শুরু হবে যে সে এরকম না হয়। এরকম ঘটনা কিন্তু সভ্য দেশে হওয়া উচিত না, কখনো কাঙ্ক্ষিত নয়। যতই রাজনৈতিক কথাবার্তা হোক, চাপানোতর হোক, একটা বিষয় সিকিউরিটি ল্যাপস ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেটাকে হাজারটা যুক্তি দিয়ে আমি যদি খাড়া করি সেটা কিন্তু কখনো গ্রহণযোগ্য হতে পারে না। একজন সারা রাত কাজ করলো, সে একটা সময় থাকে, 24 ঘন্টা কেউ কাজ করতে পারে না, এটা পরিষ্কার কথা। আমিও ডাক্তারি করেছি, অর্চনা ম্যাডামও ডাক্তারি করেছে, ডক্টর বিশ্বাসও ডাক্তারি করেছে। 24 ঘন্টা কেউ জেগে থাকতে পারে না, এটা ঘটনা। তা কিছুটা সময় তাকে একটু বিশ্রাম নিতে লাগে। সো সেই জায়গায় থেকে মেয়েটা 24 ঘন্টার ওপর ডিউটি করছিল, সে রাত্রির বেলা কোনো একটা কারণে গেছিল, কিন্তু এইখানেই অনেকগুলো প্রশ্ন
যে আমি ম্যাডামের সাথে ছিলাম, সত্যি কথা দিদির সাথে ছিলাম, ঘটনা হচ্ছে তাদের একটা প্রশ্ন কতগুলো থেকে যাচ্ছে। একটা ঘর তাদের জন্য রাখা থাকে, সে হঠাৎ সেমিনার রুমে গেল কেন, অনেকগুলো। আর সিসিটিভি করিডোরে সিসিটিভি যে ব্যাপারগুলো থাকে সেইগুলো কিন্তু কার্যকরী হওয়া দরকার। যে মুভমেন্টটা, একটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, সে মেয়েটার আজকে সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারতো, এটা হতে পারতো, সে তো। সুতরাং সেই জায়গায় থেকে আমার বক্তব্য হচ্ছে একটা ডাক্তার যখন কাজ করছে তার সিকিউরিটি কিন্তু গ্যারান্টি দেওয়ার দায়িত্ব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের, নাম্বার 1। নাম্বার 2, এবার বলি, আজকে বাংলা আমরা এতটাই এগিয়ে যে বাংলায় মহিলাদের রাত্রিবেলা ডিউটি করতে দেওয়া হয়। আজ আমি বিহারে কাজ করেছি, আমি জানি বিহারে কিন্তু কোনো মহিলাকে নাইট ডিউটি করতে দেওয়া হয় না, এক্সেপ্টিং গাইনোকোলজি ডিপার্টমেন্ট ছাড়া। বাকি ডিপার্টমেন্টে ইমার্জেন্সিতে কোনো মহিলা থাকে না। এখন তারা তাদের মতন করেছে, কিন্তু আমরা বাংলায় তো এইটাই দেখবো, এই নিরাপত্তা মহিলা পুরুষ একসাথে মিলেই কাজ করছে, তারা ডাক্তারি করছে, ডাক্তারি সেবাদান করছে। এইরকম যে একটা মর্মন্তুদ ঘটনা ঘটে গেল, আমি চিকিৎসক হয়ে কিন্তু চিন্তিত হয়ে যাচ্ছি যে এই ঘটনা আবার ঘটবে না তো। এটাই হচ্ছে আমার প্রধান বক্তব্য। খুব বারবার করে চিন্তার জায়গা চলে আসছে। আর এই নিয়ে চিকিৎসক মানুষ কুমটা কি বলেছেন, আর অপরদিকে আরজি করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায় তারাও কি বললেন শোনাবো। এরকম এটা তো হচ্ছে নজিরবিহীন ঘটনা, ভয়ঙ্কর ঘটনা, গা শিউরে ওঠার মতো ঘটনা। আমাদের পশ্চিমবঙ্গের বুকে এরকম ঘটনা মানে সাম্প্রতিক অতীত কেন, অতীতকালে কোথাও কোনোদিন ঘটেছে বলে আমাদের জানা নেই। এবং এটা শুধু চিকিৎসকদের বিষয় নয়, যে ঘটনা ঘটেছে সেই ঘটনাতে সারা পশ্চিমবঙ্গের মানুষ লজ্জিত। এবং একই সঙ্গে আমরা বলতে চাই যে গোটা পশ্চিমবঙ্গ দুষ্কৃতীদের দখলে চলে গেছে। তাই আমরা ডিমান্ড করছি, আমরা দাবি করছি যে কোনোভাবেই আরজি করের ফরেনসিক এক্সপার্টদের দিয়ে নয়, বাইরের এক্সপার্টদের দিয়ে আমার হচ্ছে পোস্টমর্টেম করতে হবে। এবং একই সঙ্গে ভিডিও পোস্টমর্টেম চাই, এমনি পোস্টমর্টেম না, সেটা সুনিশ্চিত করতে হবে। সিকিউরিটি আছে আমার যেটা মনে হয়, যে আমাদের প্রত্যেকে মিলেই যে প্রকৃত যে দোষী আর কি, যে কারণে মারা গেছে আর কি, সেটা খুঁজে বার করা মানে আগে মানে অত্যন্ত জরুরি। এবং সেই সঙ্গে পোস্টমর্টম রিপোর্টের পরেই জানা যাবে কী কারণে মারা গেছে। এই জন্যে ইতিমধ্যেই যে আমরা একটা তদন্ত কমিটি তৈরি করেছি এবং তারা তদন্ত করছে। ডিন রয়েছেন, ডিনের নেতৃত্বে আরও 3 জন রয়েছেন আর কি, যারা তদন্ত করছেন এবং তদন্ত শুরু করে দিয়েছে। কাকে দেবেন এই রিপোর্টটা? আমরা স্বাস্থ্য দপ্তরে দেবো। কৌশিকবাবু, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত হবে, পুরো বিষয়ের সামনে আসবে, কিন্তু একটা প্রাণ যে চলে গেল এই রকম ভাবে কেন? দেখুন, প্রাণ চলে গেল এটা তো অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক, কিন্তু আমাকে এখন কতগুলো পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করতে হবে। এই ঘটনাটা ঘটার পর দুপুর থেকে জুনিয়র চিকিৎসকরা, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা আরজি করে একটু কর্মবিরতি করেন। তাদের 3টে মূল দাবি ছিল। আপনি একটু আগে একজন দেখালেন কোনো এক চিকিৎসক সংগঠনের নেতা, তিনিও বলছিলেন 3টে কথা বিজেপির প্রবক্তা যিনি আছে তারও জ্ঞাতার্থে বলি। 1 নম্বর দাবি ছিল তাদের ভিডিওগ্রাফি করে করতে হবে, সেটা করা হয়েছে। 2 নম্বর দাবি ছিল ম্যাজিস্টেরিয়াল পোস্টমর্টেম করতে হবে, সেটা করা হয়েছে। 3 নম্বর দাবি ছিল 2 জন ফরেনসিক এক্সপার্টকে নিয়ে করতে হবে, সেটাও করা হয়েছে। ফলে বিরোধীরা যে দাবিগুলো তুলেছিলেন প্রত্যেকটা দাবি মেনে নিয়ে সেইভাবে করা হয়েছে। 2 নম্বর কথা যেটা হচ্ছে বলছেন যে আরজি করে, দেখুন আমি আপনাকে বলছি, আমাকে বলতে দিন প্লিজ, বলতে দিন, আমি আপনাকে থামাইনি। এবার 2 নম্বর কথা হচ্ছে যে আরজি করের প্রিন্সিপাল সহযোগিতা করেননি বলছেন। আজ সকালবেলা 11টা থেকে 11:30টার মধ্যে আরজি করের প্রিন্সিপাল নিজে সই করে, আমার কাছে সেটা আছে, আমি দেখাতে পারি, 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। যে তদন্ত কমিটির হেড ছিলেন ডক্টর বুলবুল মুখোপাধ্যায়, ডিন অফ স্টুডেন্টস। আরজি করের প্রিন্সিপাল নিজে তদন্ত কমিটির হেড ছিলেন না। তারপর যখন দাবি ওঠে যে ওখানে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের এবং অন্যান্য স্টুডেন্টদেরও এই তদন্ত কমিটিতে রাখতে হবে, এই অর্ডারটা ক্যান্সেল করে কিছুক্ষণ পরে 11 জনের তদন্ত কমিটি ঘোষণা করা হয়। আমার প্রশ্নটা ছিল আপনার কাছে বা প্রত্যেকের কাছে, কতটা মর্মান্তিক সেই জায়গায়। শতরূপ না প্লিজ, আমি বুঝেছি শতরূপ, আমি সংক্ষেপে না, আপনার কাছে আমি অর্চনাদির কাছে প্লিজ। শতরূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আপনি রিওয়াইন্ড করে দেখুন
বিজেপির প্রবক্তা এই চ্যানেলে একটু আগে বসে বললেন বাইরের কেউ তো করেনি, আপনি রিমাইন্ড করে দেখুন। খুশিবাবু আমি বোঝাতে চাইছি যে কেন এই মর্মান্তিক ঘটনার কথাটা তুলে ধরতে হবে। শতরূ প্লিজ দেখুন, আমি একটা কথা বলছি, উনি দিদি এক সেকেন্ড দেখুন, উনি যে তিনটে কথা বললেন, ভিডিওগ্রাফি করা হয়েছে, ম্যাজিস্ট্রিয়াল পোস্টমর্টম হয়েছে এবং ফরেন্সিক এক্সপার্টকে রেখে হয়েছে, যে কোনো আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে এই তিনটে এমনিই হয়। এক্ষেত্রে হয়ে বিরাট কোনো এক্সেপশনাল ঘটনা ঘটেছে বা এক্ষেত্রে আরজি করের ডিন বিরাট দয়া করেছেন এমন নয়। এটাই আমাদের দেশের আইন। যে কোনো আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে গোটা পোস্টমর্টম ভিডিওগ্রাফি করতে হয়, ম্যাজিস্ট্রিয়াল পোস্টমর্টম হয়, ফরেন্সিক এক্সপার্টকে রেখে করা হয় এবং সবচেয়ে বড় কথা যে ভিসেরাকে প্রিজার্ভ করতে হয়। সুতরাং এটা নতুন কোনো ঘটনা আপনি বলছেন না। দ্বিতীয় কথা আমি বলছি যে দেখুন, কদিন আগে যখন যাদবপুরে এরকম একটা ঘটনা ঘটলো একটি ছাত্রের মৃত্যুকে নিয়ে, তখন তৃণমূলপন্থী অনেক লোকজন এই প্রশ্ন তুলতেন যে যাদবপুর নাকি এমন খারাপ ছেলে মেয়েদের জায়গা, ওরা সিসিটিভি লাগাতে দেয় না। আর এখানে কি হলো, আপনাদের নিজেদের মেডিকেল কলেজে সিসিটিভি লাগানো আছে, সেই সিসিটিভি কাজ করে না। গালাগাল খেলেও একদিন যাদবপুরের ছেলেমেয়েরা। আমি একটা কথা আমি ভেবে দেখার জন্য অনুরোধ করছি, আমি কাউকে দোষ দিচ্ছি না, দায় চাপাচ্ছি না, কিন্তু বলছি আজকে আমাদের যে শ্রেষ্ঠ ইনস্টিটিউশনগুলো, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আরজি করের মতো একটা মেডিকেল কলেজ, আমাদের রাজ্যের শ্রেষ্ঠ ছেলেমেয়েরা যেখানে ভর্তি হতে চায়, বাবা মায়েরা স্বপ্ন দেখেন, আজকে সেই জায়গাগুলো যদি এরকমভাবে এই ধরনের ঘটনার জন্য সামনে চলে আসে, তাহলে আমরা কোথায় যাই বলুন? তার আমার লাস্ট বারবার করে এই প্রশ্নের জায়গা চলে আসছে এবং মূলত একেবারে শুরু যেটা করেছিলাম যে মৃত্যু, ক্ষতি, বাবা মার কোল ছেড়ে চলে যাওয়া, সেই জায়গাটা রয়েছে এবং তারই সঙ্গে নিরাপত্তা, সাধারণ মানুষের নিরাপত্তার জায়গাটা নিয়েই কিন্তু বারবার প্রশ্ন। উত্তর খোঁজার চেষ্টা করব জনগণমনতে একটা বিরতির পর। চোখ রাখুন জি 24 ঘন্টা। জনগণমনতে আরজি করের চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় রহস্য কোথায় এবং তারই সঙ্গে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, এই নিয়ে আমরা কথা বলছি, এই নিয়ে আলোচনায় আসবো। কিন্তু তার আগে ওই ছাত্রীর প্রতিবেশীরা তারা কি বলেছেন শোনাবো। 20 বছর হবে এখানে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি দেখছি খুব ভালো, মানে খুব ভালো, মানে খুবই ভালো। কিন্তু ওর যে এরকম মর্মান্তিক একটা ব্যাপার হবে আমরা মন থেকে মেনে নিতে পারছি না ব্যাপারটা। এলাকারও তো একটা মেয়ে ডাক্তারি পড়ছে। হ্যাঁ, আমাদের তো একটা গর্ব ছিল যে আমাদের এলাকার একটা মেয়ে ডাক্তারি পড়ছে, আমাদের একটা গর্ব ছিল। আজকে যখন ব্যাপারটা শুনলাম তখন আমরা মানে ভাষা প্রকাশ করতে পারবো না ব্যাপারটা আমাদের মনে কি হচ্ছে। ফ্যামিলি খুব ভালো, বাবাকে চিনি এইটুখানি, ওর বাবা ভীষণ ঠান্ডা নিরীহ লোক, এটা কখনোই মেনে নেওয়া যায় না। ও যদি সেরকম মতো বাড়িতে করতো, হসপিটালে তো করতো না। এখন সুইসাইড তো মনে হয় না, এরকম একটা মেয়ে নয়, একটা সাধারণ কষ্ট করে বড় হওয়ার পরে একটা মেয়ে আমার মনে হয় না সুইসাইড করবে। আর এখন দাঁড়িয়ে গেছে নিজে একটা লাইফে একটা জায়গায় দাঁড়িয়ে যাওয়ার পরে একটা মেয়ে সুইসাইড করার কথা নয়। প্রতিবেশীদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। সত্যজিৎদা, আপনার কাছে আসবো। একজন বা একাধিক ব্যক্তি কারা রয়েছে সেটা পুলিশি তদন্তের সামনে আসবে। একতলা থেকে 4 তলা সেমিনার রুমে উঠে গেল বা আগে থাকতে ছিল, যে কোনো বিষয় হতে পারে, কিন্তু কারোর নজর এলো না এত বড় ঘটনা, চিৎকার চেঁচামেচি, কোনো কিছু সামনে এলো না, হতে পারে কি? দেখুন, একটা কথা বলি, ইনভেস্টিগেশন তো একটা জিনিস বুঝতে হবে, 3টে থেকে 6টার মধ্যে হয়েছে, তো তার মানে হচ্ছে যারা মিসক্রিয়েন্ট, যারা ক্রিমিনাল ছিল, তারা এই ছাত্রীকে অবজার্ভ করেছে, দূর থেকে লক্ষ্য করেছে এবং তিনি একা রয়েছেন সেটাও লক্ষ্য করেছে। অর্থাৎ যদি দেখা যায় যে 1টা-1.5টার পর থেকে যদি খুব কন্টিনিউয়াসলি যে ছবিগুলো আসবে, সবগুলো সিসিটিভি, যেটা একজন কেউ বললেন, হয়তো আমি খবর নিয়ে শুনলাম যে সবগুলো সিসিটিভি খারাপ নেই, এন্ট্রান্স গেটের কিছু কিছু সিসিটিভির কভারেজ পাওয়া যাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যেটা, যে এই যে টাইম লিমিটেশনটা বলছি আমি আপনাকে, যে 1টা থেকে 1.5টা, 2টো, 3টে থেকে 6টার মধ্যে যদি হয়, তার মিসক্রিয়েন্টটা 3টের সময় ঢুকেছে, আপাতত 3টে থেকে 6টার মধ্যে হয়েছে। অর্থাৎ এইগুলো হয়তো আজকে সত্যি সত্যি একটা মর্মান্তিক ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি। আর 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু কলকাতা পুলিশ এটাকে ডিরেকশন করবে বলে আমার মনে হয়। আরেকটা কথা বলি, এই যে এন্ট্রান্স গেটের ছবিগুলো, এটা ছবিগুলো থেকে আইডেন্টিফাই করা যেতে পারে ইনভেস্টিগেশনে। সত্যিটা আমি জাস্ট একটু আটকাচ্ছি, আপনিও সিসিটিভির কথা বলছেন, আমাদের অন্যান্য অতিথিরাও সিসিটিভির কথা বলছেন, কিন্তু আপনিও বলেছেন এখানে কিন্তু একটা আলাদা করে পুলিশের কিয়স্ক থাকে, যেখানে প্রচুর রোগী এবং তাদের আত্মীয় স্বজনরা বিভিন্ন সরকারি হাসপাতালে রাতের পর রাত জাগেন আর কি,
তাহলে সকলেরই নজর এড়িয়ে গেল নয় কি? হ্যাঁ বলছি, এটা কিওস্ক না, এটা আউটপোস্ট। প্রত্যেকটা বড় হসপিটালে আউটপোস্ট আছে, একজন ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, প্রচুর 20 জন মতন কনস্টেবল, এরকম তারা থাকে দিন রাত্রে ডিউটির জন্য, 24 ঘন্টা ডিউটি আছে ওখানে। আমি যেটা একটু বলতে চাইছি, আমরা যখন রেগুলার অফিসার ছিলাম, আমরা যখন সুপারের সাথে মিলিত হতাম, প্রিন্সিপালের সাথে মিলিত হতাম, তখন কিন্তু আমাদের কাছে আমরা পুলিশ থেকে এটাই দাবি করতাম যে আপনি সিসিটিভিগুলোকে কভারেজ করেছেন কিনা, কোথায় কোথায় আছে। আর তাহলে কি নজরদারি সঠিকভাবে হয়েছে না হয়নি বলে মনে হয় প্রাথমিকভাবে? আমার নিজস্ব ধারণা, অন্যভাবে কেউ ধরবেন না, এটা নজরদারিটা কিন্তু পরিপূর্ণভাবে হয়নি। কারণ নজরদারি যদি থাকতো, ওখানে স্পেসিফিক এই যে স্টেয়ার কেসগুলো গার্ড করার জন্য একজন কনস্টেবল থাকে এবং প্রতিটা ফ্লোরের উপর থেকে অবজার্ভ করা হয় যে কারা কারা ঢুকছে, কারা কারা ঢুকছে না। সুতরাং ওই দোতলা তিনতলা থেকে যদি অবজার্ভ করা যায়, লিফটে পর্যন্ত নিরাপত্তারক্ষী বেসরকারি হলেও সে কিন্তু থাকেন, এটা কিন্তু সাধারণত নজর করা হয়। শোভনবাবু, ঠিক এই জায়গাটায় এখনো পর্যন্ত যেগুলো আমরা জানতে পারছি, নাকে মুখে রক্তের দাগ, শুধু তাই নয়, হাত দিয়ে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, যে কারণে গলার হাড় ভাঙার সম্ভাবনা এমনটাই কিন্তু সামনে এসেছে। তার মানে আমি জানি না, আপনারা এই ব্যাপারে বিশেষজ্ঞ, নিশ্চয়ই সেই বিষয়টা তুলে ধরবেন। একটা কোথাও ধস্তাধস্তির জায়গা হয়েছে, কোনো চিৎকার, কোনো চেঁচামেচি কেউ শুনতে পাবে না, কোনো কিছু সামনে আসবে না, এটা কি হয় সাধারণত? দীর্ঘদিনের অভিজ্ঞতা কি বলছে? এই ব্যাপারটাই সব থেকে বড় প্রশ্ন হয়ে উঠেছে। কারণ কথাটা হচ্ছে যে দুভাবে, দুদিক থেকে রিপোর্টগুলো আসছে। একটা কথা আপনাদের প্রাথমিক অনুমান বা প্রাথমিক তদন্তে গলার হাড় ভেঙে যাওয়া, আবার যখন প্রশ্নটা উঠেছে এটা আত্মহত্যা। সুতরাং আমাদের দেখতে হবে পোস্টমর্টম হয়ে যাওয়ার পরে, পোস্টমর্টমটা মূলত এই কারণেই করা হয়, এটা সত্যি কি। তারপরে যদি বলা হয় যে প্রসঙ্গটা উঠে আসছে, এই রকম ধরনের কোনো মহিলা যখন এইরকম অস্বাভাবিক মৃত্যু হয় এবং তারপরে যেভাবে বর্ণনাটা আমরা পাচ্ছি, আপডেট দিয়েছিলাম, আমাদের প্রতিনিধিও যেটা জানিয়ে দিয়েছিল, কিন্তু গলা টিপে শ্বাসরোধ করে খুন, এটা তো ফাইন্ডিংসটা সাজেস্টিভ, কোয়াইট সাজেস্টিভ যে ফাইন্ডিংসটা আপনারা দিচ্ছেন যে গলার হাড় ভাঙা হয়েছে, ভেঙে গেছে পোস্টমর্টম রিপোর্টে। কিন্তু তার যে এক্সটার্নাল ইনজুরিগুলো ছিল, মুখে নাকে রক্তের দাগ বা আরও কিছু বাইরে ছড়ে যাওয়া কিছু দাগ, যেগুলো শুনতে পাচ্ছিলাম, কিন্তু তার উল্লেখ কোথাও কেউ করছে না। সবচেয়ে বড় কথা, সেটা এই এক্সটার্নাল ইনজুরিগুলো কিন্তু পোস্টমর্টম যারা করছেন তারা ছাড়াও কিন্তু যে ইনভেস্টিগেশনে পুলিশ থেকে আরম্ভ করে ম্যাজিস্ট্রেট যেই যাক, সে সবাই দেখতে পাবে। কিন্তু তার বর্ণনা কিন্তু এখানে আপনারাও বলছেন না, আর মাঝে মাঝেই আমি দেখছি সেটার কিন্তু না, আমরা ইতিমধ্যে আপডেট দিয়েছি, কিন্তু আমরা বলছি না এরকম নয়, আমরা কিন্তু যেরকম যা আপডেট পাচ্ছি একদম শুরুতেই, কিন্তু ওই জন্য প্রথম প্রতিক্রিয়ায় আপনারই নিয়েছি যে ফরেন্সিক যা যা এখনো পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে, নিশ্চয়ই আরো আপডেট আসবে, আপনারও প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। আমি আরো একবার, এটা অবশ্যই পোস্টমর্টম রিপোর্টে থাকবে, অবশ্যই আমরা সেই আপডেটগুলো দেব এবং সেই নিয়ে আলোচনা করছি আর কি। সেটা হলে পরিষ্কার হয়ে যাবে, কারণ মৃত্যুর সঙ্গে সুইসাইডের সঙ্গে গলার হাড় ভেঙে যাওয়াটা মিলছে না। গলা টিপে শ্বাসরোধ করে খুন, এখনো পর্যন্ত এই তথ্য সূত্র মারফত কিন্তু উঠে আসছে। একেবারে শুরুতেই, অনুষ্ঠানের শুরুতেই আপডেট দিয়েছিলাম। অর্চনাদি অবশ্যই করে আপনার বক্তব্য রয়েছে। আমি একটু অন্য অ্যাসপেক্টে জানতে চাইছি। এক তো চিকিৎসক ছাত্রীর মৃত্যুর ঘটনা, যেটা অত্যন্ত মর্মান্তিক, ইতিমধ্যেই তদন্ত হচ্ছে, পোস্টমর্টম রিপোর্ট সামনে চলে আসবে। যে প্রসঙ্গটা উঠে আসছে, একতলা থেকে 4 তলায় কে বা কারা চলে গেল, কারণ নজর এড়িয়ে, এবং 3টে থেকে 6টা এই টাইমটা। আপনি নিজে একটু আগে আরজি করের অভিজ্ঞতা বলছিলেন, কৌশিকবাবু, আপনারা যারাই পেশার সঙ্গে যুক্ত প্রত্যেকেই বলছিলেন আর কি, এই সময়টাকে বাছা হয়েছে। কিন্তু এই সময়ে তো আমরা জানি প্রচুর রোগীর পরিবারের লোকজন রাত জেগে বসে শুয়ে কাটায় ওই জায়গাটা। তাহলে কি নিরাপত্তার অভাবের প্রশ্ন আবারও চলে আসছে না? প্রথমে বলি ভাই, কিছু মনে করবেন না, আমি কিন্তু রাজ্যের বিরোধী দলের প্রতিনিধি। হ্যাঁ, সুতরাং আমাকে ততখানি জায়গা দেবেন যতখানি আপনি রাজ্যের শাসক দলকে দিচ্ছেন। একটা বিষয়ে গভীরে গিয়ে আলোচনা করছি, যেখানে সময় থেকে একটি মিনিট সময়ই চলে গেল, সেখানেই বলার সময় যথোপযুক্ত দেওয়ার জন্য প্রত্যেকের প্রতি অঙ্গীকারবদ্ধ। আপনি দয়া করে বিষয়ে বলুন, অনুরোধ থাকবে প্লিজ। আমাকে যে বক্তব্যটা গেছে আপনি বলুন প্লিজ, সেই বক্তব্যই তুলে ধরার জন্য অনুরোধ করছি। আপনি অন্য বক্তব্যে চলে যাচ্ছেন। দ্বিতীয় কথা, বডিটা ঠিক সন্ধ্যেবেলা, রাত্রিবেলা এখন ছাড়া হবে, আর যে মেয়েটি মারা গেছে সেই হিন্দু ঘরের মেয়ে, এবং তোমাদের সৎকার করে তাদের শেষ করা হয়। সুতরাং
রাতের অন্ধকারে যদি তাকে বার্ন করিয়ে দেওয়া হয়, সমস্ত প্রমাণ সাক্ষী এই পোস্টমর্টমের উপর নির্ভর করে শেষ। উই হ্যাভ টু বিলিভ ইন স্টেট গভর্নমেন্ট, যারা তড়িঘড়ি করে তাদের এমএলএ উপস্থিত থেকে করেছে, যেটার আমরা অবজেকশন করেছি, আমরা বডি প্রিজার্ভ করতে দিয়েছি। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি জীবনে দেখেছি এই যাদবপুরের ছেলেটি বলুন, এরকম বহু ছাত্র যাদের অকাল মৃত্যু আজও রহস্য রয়ে গেছে স্টেট গভর্নমেন্টের ওই ধামাচাপা দেওয়া পোস্টমর্টম রিপোর্টের ওপর। সে যেখানে পোস্টমর্টমের নামে প্রহসন চলে, 4 জন পুলিশ কর্তা দাঁড়িয়ে যা বলবে হাত কাঁপতে কাঁপতে এফএসএম এর ডাক্তার তাই লেগে। আমি নিজে ডাক্তার, আমি সেখানে গেছি, আমি দেখেছি, এটা আমার বক্তব্য, আমার মতামত। দ্বিতীয় কথা, নিরাপত্তার কথা বলছেন। নিরাপত্তা এত বড় একটা 100 বছরের পুরনো মেডিকেল কলেজ হাসপাতাল একদিনে ব্যাঙের ছাতার মতো গজায়নি। এখানে বছরে আজ থেকে 50 বছর, 30 বছর, 20 বছর আগেও আমাদের মতো মহিলারা, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমরা নাইট ডিউটি করেছি, মনের আনন্দে করেছি। রাত্রি 3টের সময় দল বেঁধে কাউকে ঘুম থেকে তুলে আমরা চা খেতে বাইরে গেছি, আবার ফেরত এসেছি। ততখানি নিরাপত্তা ছিল। তখন সিসিটিভিও ছিল না, কিন্তু তখন যে জিনিসটা ছিল না সেটা হলো এই ঘুঘুর বাসা ছিল না। তখন এই শাসক দলের রাজনীতিকরণ হাসপাতালের ভেতরে ঢোকেনি। তখন তৃণমূলের 2টো দল, 2টো ডাক্তারের 2টো গ্রুপ, তারা যে পরিমাণের ঘোটালা আরজি করে আজকে যদি আমি বলছি এই ঘটনা কেন আমি বলছি এই সিসিটিভি অবাঞ্ছিত নয়, আমাকে বলতে দেবেন না, তাহলে বলুন বলতে দেবেন না। দুঃখজনক ঘটনা নিয়ে আপনি অবান্তর অবাঞ্ছিত কথায় আসছেন। আপনি শাসক দলের না, আপনি অবান্তর অবাঞ্ছিত কথায় আমরা আপনাকে অ্যালাউ করব না। আপনি একটা দুঃখজনক ঘটনা নিয়ে রাজনীতি করছেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা অবান্তর অবাঞ্ছিত কথা বলতে দেব না, একদম নয়। এবং আরেকটা বড় কথা আছে, আপনাদের এটা জেনে রাখা উচিত যে পোস্টমর্টমের পর বডি পরিবারের হাতে তুলে দেওয়া হয়, এটা পরিবারের সিদ্ধান্ত, তারা কখন দাও করবেন বিজেপি কোথাকারকে ডিসাইড করা হয়েছে। দয়া করে রাজনীতি করবেন না। উনি যেহেতু এটা বললেন যে এটা পরিবারের সিদ্ধান্ত কখন দাহ করবেন, আমরা এটাও দেখেছি মধ্যমগ্রামে ধর্ষণের পরে পরিবারের কাছ থেকে ডেড বডিটাকে কেড়ে নিয়ে নিমতলা শ্মশানে পোড়াতে গেছিল পুলিশ। এটা দিদি এক মিনিট দ্বিতীয় কথা আমি বলছি, আমি ওনার কথার সঙ্গে যোগ করছি। আরে আমার অ্যাঙ্কার বলতে বললো, আমি বলিনি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আনিস খানের একটা ঘটনা বলছি, মানে তোমরা সবাই জানো, তাকে কবর দেওয়া হয়েছিল বলে। এক সেকেন্ড, আরে আপনার আনিস খানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম পুলিশ মিথ্যে পোস্টমর্টম রিপোর্ট জমা দিয়েছিল। ঘটনাচক্রে তার ধর্মীয় তার কারণে তাকে না পুড়িয়ে বডিটা কবর দেওয়া হয়েছিল বলে 7 দিন পরে আদালতের নির্দেশে কবর থেকে সেই বডিটাকে তুলে এনে দ্বিতীয়বার পোস্টমর্টম করে দেখা যায় আগের পোস্টমর্টম রিপোর্টটা পুলিশ জাল দিয়েছিল। এই ঘটনা আছে আমাদের পশ্চিমবাংলায়। সেই কারণেই আজকে আমি কাউকে দায়ী করছি না, কিন্তু আরজি কর কর্তৃপক্ষের নিরাপত্তাজনিত একটা গাফিলতি এখানে আছে। এটা তো ঘটনা, আমরা আলোচনায় খোঁজার চেষ্টা করবো। একটা বিরতির পর সঙ্গে থাকুন। শোভনবাবু, ইতিমধ্যে যে আপডেট আমরা পাচ্ছি, আবারও আপনাকে জিজ্ঞেস করব খুব সংক্ষেপে। প্রথমে গলা টিপেছে, শ্বাসরোধ করেছে, খুনই হয়েছে ছাত্রী, যে আপডেট এখনো পর্যন্ত পাচ্ছি, এক লাইনে কি বলবেন শোভনবাবু? না, যে ফাইন্ডিংস আপনি বলছেন, আমি আবারও বলছি যে গলার হাড় ভেঙে যাওয়া এবং সাধারণত নখের দাগ থাকা বা ব্রুজ থাকা, এই যে ফাইন্ডিংস যদি হয় সেটা নিশ্চিতভাবে খুন, এর আর কোনো অল্টারনেটিভ হয় না। কারণ থ্রটলিং ইজ দ্য সিওরেস্ট, একদম পরিষ্কারতা, দ্যাট ইজ অনলি এ মার্ডার। সত্যজিৎ বাবু, নিরাপত্তায় গাফিলতি কি করে এত দূর পৌঁছে গেল, কেউ বা কারা? অ্যাকচুয়ালি যেটা একটু বলার দরকার আছে, এই মহিলা কিন্তু মৃত্যুর আগে কিংবা রেপের আগে প্রচুর রেজিস্ট্যান্স দিয়েছে। এই রেজিস্ট্যান্সটাই আসল তদন্ত এবং সেইটা থেকেই এটা বার করা যাবে, নাম্বার 1। আরেকজন যেটা উনি বললেন যে পুলিশ অফিসারদের ডিকটেশনে প্রফেসর অফ ফরেন্সিক স্টেট মেডিসিন লেখে পিএম রিপোর্ট, এটা কিন্তু সত্য নয়। কোনোদিনই কোনো পুলিশ অফিসার প্রফেসর অফ ফরেন্সিক স্টেট মেডিসিনকে কোনো রকম ইনস্ট্রাকশন দেয় না কিংবা গাইডলাইন দেয় না। 3 নম্বর হচ্ছে যেটা আপনি বললেন যে এই যে নিরাপত্তার যে গাফিলতি, এটার জন্য আরজি করের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ যারা লেভেলে রয়েছেন, মেনলি সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড প্রিন্সিপাল
যারা রয়েছেন তাদেরকে অনেক বেশি স্তস্ত থাকতে হবে, এবং লোকাল ওসি যে টালা পিএস আছেন তাদেরকেও প্রতিটা ফ্লোরের মধ্যে একজন করে থাকতে হবে। পর কেন আগে থাকতে তো সব বন্দোবস্ত আগে থেকেই করা উচিত ছিল। ঘটনা ঘটার পর কেন এই প্রসঙ্গগুলো? দেখুন, এটা হচ্ছে আমাদের খুব অসুবিধা। আগুন জ্বলে যাওয়ার পর তারপর আমরা চিন্তা করি কটা ফায়ার ব্রিগেড লাগবে, এরপর কি কি প্রিভেন্টিভ মেজার্স আগে থেকে নেওয়া উচিত ছিল। এটা হচ্ছে, এটাকে কেউ কিন্তু জাস্টিফাই যেন না করে যে আমরা এতটা করেছি, উদ্ধার করে দিয়েছি। আমার প্রশ্ন হচ্ছে মেয়েটা মারা গেল কেন, সেটা একটা প্রশ্ন। 3টে থেকে 6টায় মেয়েটা তো নিশ্চয়ই চিৎকার চেঁচামেচি করেছে, কারুর কানে এলো না, এটাও আর একটা প্রশ্ন। আমার বক্তব্য, সিকিউরিটি পার্সোনালরা তখন কি করছিল, যেটা আমি শুনেছি, সত্যজিৎবাবু আছেন বললেন অনেকগুলো কথা, ঠিক আছে, এন্ট্রান্সে ছাড়া সিকিউরিটি ভেতরে কিন্তু থাকে না। এটাই কিন্তু ওখানকার যারা পাস করে এসছে বা পড়ছে তারা কিন্তু এটা বলছে। তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে ওই জায়গায় কোনো সিকিউরিটি পার্সোনাল ছিল না। আপনি বলছেন ভেতরে মানে এন্ট্রান্সের পরে 4 তলায় যে ঘটনা, কোনো ফ্লোরে নেই। তো সেই জায়গাটা হচ্ছে আমার বক্তব্য। আমিও ওখানে যাইনি, আমি অনেক বছর আরজি করের সাথে আমার যোগাযোগ নেই, কিন্তু একটা কথা, এই যে ঘটনাটা ঘটলো, যে একজন মারা গেল, একজনকে মেরে ফেলা হলো, সেক্সুয়াল অ্যাসাল্ট তো সেটা প্রমাণ হবে, মেরে তো ফেলা হয়েছে, সেই জায়গায় অন্যদের এরকম হবে না তো? আমি বারবার এইখানেই হচ্ছে, প্রত্যেকটা মেডিকেল কলেজে কিন্তু এখন চোখ নাক কান খুলে বলে দিল সিকিউরিটি ল্যাবস কিন্তু আছে, এই ল্যাবসটাকে মেটাতে হবে। এবং সত্যজিৎদা বললেন বটে, কিন্তু আমাদের রাজ্যে গত 13 বছরে একাধিক এরকম ঘটনা আছে যেখানে পরিষ্কার পোস্টমর্টম রিপোর্ট মিথ্যে জমা দেওয়া হয়েছে। তার মধ্যে একটা উদাহরণ আমি দিলাম। আমি এটাই বলছি, স্বচ্ছতার স্বার্থে আরজি করে ওই পোস্টমর্টম হওয়া একেবারেই বেআইনি হয়েছে। আশপাশে মানে 20 কিলোমিটারের মধ্যে একাধিক মেডিকেল কলেজ রয়েছে, যে কোনো জায়গা থেকে করানো যেত। আমি বলছি না যে আরজি করের তারা ভুল পোস্টমর্টম করবেন, কিন্তু যেখানে আরজি কর কর্তৃপক্ষের দিকে আঙুল উঠছে, সেক্ষেত্রে এই যে মানে আমাদের এই যে একটা কনফিডেন্স থাকবে যে কোনো জায়গাতে কেউ কাউকে আড়াল করার সুযোগ পাচ্ছে না, তার জন্য আরজি করে কি করে এটা করা হলো, কি করে সরকার এটাকে অনুমতি দিল আমরা জানি না, কিন্তু এইগুলো থেকেই প্রশ্ন ওঠে, এইগুলো থেকেই প্রশ্ন ওঠে। কতক্ষণ নেবেন বলুন, তাহলে আমি বলবো। আপনি বলুন। না, প্রথম কথা তো অ্যাজ পার মানে জুরিসপ্রুডেন্সের যে ল, সেই লতে বিকেল 4টের পরে কোনো পোস্টমর্টম হয় না, এবং এই নিয়ে বহু মামলা হয়েছে, বহু মামলায় দেখা গেছে পুলিশ জোর করে, এটা সূর্য ডোবার পরে কি করে 10 মিনিট একটা পোস্টমর্টম করে বডি ডিসপোজ অফ করার জন্য কলকাতা পুলিশের কমিশনার দাঁড়িয়ে থেকে পারমিশন নেয়, সেটা হলো আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয়, আপনার ওই যে 4 তলার সেমিনার রুমে যে ঢুকেছে, তার কলজে এত বড়, সে এরকমই পারে, সে পুরো সিস্টেমটা জানে, সে সেখানে ঘুরে বেড়ায়, এবং তার সেখানে বড় নেতাদের সঙ্গে এমন তার দহরম মহরম আছে, সে জানে আমি এখান দিয়ে এইটা করে এখান থেকে পালিয়ে যেতে পারবো, আমার কিচ্ছু হবে না। এই যে পলিটিসাইজ করে, বারবার আমি বলছি, বারবার আমি একটা কথা বলছি, যে আরজি করের আজকে যে বেহাল দশা, এটা ডাক্তারি বা পুলিশ দিয়ে হবে না, এটাকে আপনার পুরো এখানকার অ্যাডমিনিস্ট্রেশনের খোল নালচ, রাজনীতি থেকে বাদ দিতে হবে। এই দুটো লবি, নর্থ বেঙ্গল লবি আর ওই আপনাদের যে এক্স রাজ্যসভা এমপি লবি, এই 2 লবি আরজিকর শেষ করে দিয়েছে। একটার পর একটা ঘোটালা, একটার পর একটা ঘোটালা, এবং আপনি দেখবেন কোটি কোটি টাকার খেলা। পানের থেকে চুন খসলে ডাক্তার ট্রান্সফার, পানের থেকে চুন করলে ডাক্তার পেটানো, পানের থেকে চুন খসলে ডাক্তারের সব রকম ভাবে কাটা হয়। আপনারা কি কন্ট্রোলের মধ্যে শুধু ডাক্তারকেই পান? রাত্রিবেলা একজন মহিলাকে আপনি, যেই জায়গায় সিসিটিভি নেই, যেই জায়গায় পুলিশ প্রোটেকশন নেই, যেই জায়গায় আপনার সুপারভিশন নেই, সেই জায়গায় আপনি নাইট ডিউটি করতে একজন মহিলাকে পাঠালেন কি করে? দায়ীকে, দায়ী সুপার, প্রিন্সিপাল এবং দায়ী শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী কি দায়িত্ব নেবেন? যে মায়ের মেধাবী কন্যার কোল খালি হলো, যাদের সংসারটাই বুড়ো বুড়ি, বাকি জীবনটা যেই অভিশপ্ত জীবন কাটাবেন, সেটা কে ফিল আপ করবে? দেখুন, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে বিজেপির 3 জন যখন ধর্ষণ করে পালিয়েছিল, তখন বেনারস হিন্দু ইউনিভার্সিটির বেনারস কনস্টিটিউয়েন্সি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নিয়েছিল। হাতরাসে যখন নারীটাকে তার বাড়ির লোককে না জানিয়ে জ্বালানো হচ্ছিল, দায়িত্ব নিয়েছিল। আপনি জানেন কি না এই ঘটনা পুরোটা কেন আসবে? মিল নেই, কিন্তু একটা মৃত্যু সেখান থেকে কোন খালি হয়ে যাওয়া, উনি জানলেন কি করে যে কে ঘুরছিল? উনি কেন জানলেন কি করে যে কে ঘুরছিল? তার মানে উনি কি জানেন কে করেছে? উনি কি জানেন কে করেছে? তাহলে উনি বলছেন কি করে যে নেতার সঙ্গে যোগাযোগ ঘুরতে পারে, বাইরের কেউ করেনি? তাহলে নামটা বলুন কে করেছে, তাহলে নামটা বলুন কে করেছে, তাহলে নামটা বলুন কে করেছে। আপনি এতদূর যখন যাবেন, আপনি দয়া করে সেই মর্মান্তিক ঘটনা এই জায়গার উর্ধে
কোর্টে যে প্রসঙ্গ নিয়ে আমরা মূলত রয়েছি, অর্থাৎ সেই জায়গাতেই প্রশ্ন, কেন বাবা মায়ের কোল খালি হবে, কেন নিরাপত্তা নিয়ে প্রশ্নের জায়গায় তৈরি হবে? একজন চিকিৎসক, তিনি তার কাজ করতে গেছেন, ছাত্রী হিসেবে তিনি তার লেখাপড়া করতে গেছেন, সেই জায়গায় এরকম অনভিপ্রেত ঘটনা কেন ঘটবে? এই প্রশ্ন কিন্তু রয়ে গেল। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। জনগণমন আজকের মতো এই পর্যন্তই। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, এরপর দেখুন পেজ ওয়ান।